তো দেখো এখন আমরা শুরু করব হচ্ছে পর্যায়বৃত্ত গতি। শীট তোমাদের দিয়ে দিও, ম্যাথ ভেক্টরের শীট আর এই চ্যাপ্টারের শীট। এখন ওই নিরীক্ষা তো বন্ধ হবে। তো দেখো এই চ্যাপ্টারটা শেষ করলে আমাদের ফিজিক্স পাস করবে আর মাত্র একটা চ্যাপ্টার বাকি থাকবে। বুঝতে পারছো? এই চ্যাপ্টারটা আমাদের শেষ করলে একটা না আর দুইটা চ্যাপ্টার বাকি থাকছে। সপ্তম অষ্টম আমরা পড়তেছি, সপ্তম আর নবম। সপ্তম চ্যাপ্টারটা একটু বড় আছে, ওটা শেষ করতে ভালোই টাইম লাগবে, 7-8 দিন, 7-8টা ক্লাস লাগবে সপ্তম শেষ করতে। আর অষ্টমটা নবমটা ছোট আছে, নবমটা শেষ 3 সপ্তাহ মতো লাগবে। প্রথম অধ্যায় শেষ। হ্যাঁ প্রথম অধ্যায়। ও প্রথম অধ্যায় তো পড়াই নেই, ওইটা পড়াই দিই মানে পুরো পড়াই থাকতে লাগে, ওটা তো তোমাদের রিলিজ। এই চ্যাপ্টার শেষ করতে তোমাদের আবার 6টা ক্লাস লাগবে, 6 8 14 আর 2 মাস সব কোরবানির আগে আমাদের 5 মাস শেষ হয়ে যাবে। এবারে গ্রাম রেখে যেতে হবে মাঝখানে। তোমাদের ফাইনাল এক্সাম কবে? ফাইনাল জুনে। জুন ইয়াতে লেখা জুনে। কুরবানির আগে না কুরবানির পরে? কুরবানি পরে। তাহলে আমাদের আগে। পুরো বই ফিজিক্স পাস করবে না? কুরবানি কবে আমি জানি না। কুরবানি কবে জানো? আর সেকেন্ড সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টারের পরে ফাইনাল সেমিস্টার নিবে। মানে এটা কি কুরবানির আগে না পরে? আগে। ফাইনাল না ফাইনাল পরে। ও মানে পুরো বই এক্সাম কবে? পরে। তাহলে হ্যাঁ আমরা ভাই, কুরবানি ঈদের এক সপ্তাহ পরে মনে হয় আমাদের ইয়ারলি। তাই আমরা এগুলো শেষ করে আবার রিভাইজ একটু দিতে পারবো, সমস্যা হবে না। ম্যাথ আছে। হ্যাঁ ম্যাথটাই আমাদের ফিজিক্সের কয়েকটা ক্লাস আমাদের ম্যাথে দেওয়া লাগবে, ম্যাথটা শেষ করে। ম্যাথ আবার সেকেন্ড পেপার ইজি আছে, সেকেন্ড পেপারের সময় আবার দেখবা কেউটা তাড়াতাড়ি। ফিজিক্সের সেকেন্ড পেপার হলো জটিল। হ্যাঁ ফিজিক্স সেকেন্ড পেপারের সময় আবার ম্যাথের কয়েকটা ক্লাস ফিজিক্সে দেওয়া লাগবে। তো দেখো আমরা পড়বো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। দেখো গতি হচ্ছে তোমার দুই প্রকার, আমরা বলতে পারি এটা কোনো ক্লাসিফিকেশন না, এই চ্যাপ্টারের সুবিধার জন্য আমরা এটাকে জাস্ট ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত নয় এমন গতি। এমন গতি, পর্যায়বৃত্ত গতি আবার দুই প্রকার, একটা হচ্ছে স্পন্দন গতি আর একটা হচ্ছে স্পন্দন নয় এমন গতি। স্পন্দন গতি আর একটা কি বলতো স্পন্দন নয় এমন গতি। আবার স্পন্দন গতিটা তোমার দুই প্রকার, একটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, সরল স্পন্দন গতি নয় এমন গতি। স্পন্দন গতি, আচ্ছা এটাকে বলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আমরা এই চ্যাপ্টার পুরোটাই পড়বো হচ্ছে সিম্পল হারমোনিক মোশন নিয়ে পড়বো, অথবা একে আমরা বলবো হচ্ছে SHM। দেখো তোমরা যদি এই চ্যাপ্টারে আমি যেখানেই বলবো SHM, তাহলে সিম্পল হারমোনিক মোশন ওয়ার্ডটা বড় কিংবা সরল ছন্দিত স্পন্দন গতি বারবার বলা লাগবে এগুলা। আমি এগুলো না বলে কি বলবো বলতো SHM বলবো। SHM মানে কি বলতো সিম্পল হারমোনিক মোশন। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে SHM নয় এমন গতি। বুঝতে পারছো? এগুলো কোনো ক্লাসিফিকেশন না, জাস্ট আমাদের চ্যাপ্টারটা ভালোভাবে বোঝা লাগবে, বোঝার জন্য একটা ওভারভিউ লাগবে, এই জন্য আমি এভাবে লিখছি। তোমার গতিকে আমরা দুইভাবে ভাগ করলাম, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর একটা কি বলতো পর্যায়বৃত্ত গতি নয় এমন গতি। আর পর্যায়বৃত্ত গতিটাও দুই প্রকার, একটা হচ্ছে স্পন্দন গতি আর একটা হচ্ছে স্পন্দন নয় এমন গতি। আবার স্পন্দন গতিটাকে আমরা দুই ভাগ করলাম, একটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি বা SHM বা সিম্পল হারমোনিক মোশন, তিনটা নামই একটু মনে রাখবা। আর একটা হচ্ছে SHM নয় এমন গতি বা সিম্পল হারমোনিক মোশন নয় এমন গতি। বুঝতে পারছো? এবার চলো আমরা একটা একটা করে একটু করি, ভাঙার ট্রাই করি। গতি তো বুঝছো তাই না, যে একক সময় কতটুকু মানে একটা বস্তু কিভাবে যাচ্ছে, মোশনটা আমরা জাস্ট করব, ডিটেক্ট করব, সেটাই কি বলতো গতি।
তোমার একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি নয় এমন গতি। এখন আসো তুমি ধরো তোমার স্কুলে এটা হচ্ছে তোমার বাসা থেকে ধরো তুমি তোমার স্কুলে যাও। হ্যাঁ, এখন খেয়াল করো বাসা থেকে যে স্কুলে যাও, বাসা থেকে স্কুলে যাওয়ার পথে তুমি কি একেবারে প্রতিদিনই একটা স্ট্রিক্ট টাইমে কি স্কুলে যাও এবং স্ট্রিক্ট টাইমে স্কুলে আসো? এটা কিন্তু মেইনটেইন তুমি করো না, বুঝতে পারছো? ধরো একদিন সকাল 9টায় এই বাসা থেকে বের হয়ে তুমি 9:30টায় বাসায় পৌঁছাইলা, কলেজে পৌঁছাইলা। আরেকদিন ধরো সকাল 9টায় বের হয়ে 9:45-এ কলেজে পৌঁছাইলা। আবার কলেজে ক্লাস করলাম, করার পর আবার ব্যাক করলাম। ব্যাক করার টাইমে একদিন লাগে আধা ঘন্টা, একদিন লাগে 45 মিনিট, আরেকদিন 1 ঘন্টা, আরেকদিন 10 মিনিট, তাই না? তাহলে এইখানে কি তুমি যে এই যে এখান থেকে এখানে যাচ্ছ আবার এখান থেকে এখানে ব্যাক করছো, কোন স্ট্রিক্ট টাইম মেনে কাজটা করতেছো? কাজটা করতেছো না। তাহলে এই যে এই টাইপের গতিগুলো কেবল হচ্ছে পর্যায়বৃত্ত নয় এমন। এবার সব পর্যায়বৃত্ত গতি কোনগুলো? পর্যায়বৃত্ত গতি যদি হয় একটা বস্তু যদি এরকম হয়, ধরো এই একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, বুঝতে পারছো? বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে এবং বস্তুটা শর্তটা কি কি দেখো, বস্তুটা সব সময় এই বৃত্তাকার পথেই ঘুরবে। মানে কি সব সময় সে একই পথ বরাবর যাবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে ঘুরে আসবে। তাহলে এই বস্তুর গতিটাকে বলবো হচ্ছে আমরা পর্যায়বৃত্ত গতি, বুঝতে পারছো? তাহলে শর্তটা কি, একটা বস্তু নির্দিষ্ট সময়, প্রথম শর্তটা হচ্ছে একটা বস্তু একটা নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময় পর যদি অতিক্রম করে তাহলে তাকে বলবো হচ্ছে আমরা পর্যায়বৃত্ত গতি, বুঝতে পারছো? তাহলে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে শর্তটা কি বলতো? নির্দিষ্ট সময়ে পর্যায়বৃত্ত গতি 1 নম্বর শর্ত হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব একই দিক বরাবর একই পথে একটি বস্তু যদি একটি বস্তুর গতি বজায় থাকবে, বুঝতে পারছো? বস্তুটার গতি কি একটা নির্দিষ্ট সময়ে একই পথ বরাবর যদি বজায় থাকে তাহলে বস্তুটার গতিটাকে আমরা কি বলবো বলতো? পর্যায়বৃত্ত গতি। এখন আমাকে বলো কেউ একজন, ধরো একটা বস্তু, এই যে এই একটা বস্তু, একটু বোর্ডে তাকাও, এই বস্তুটা এখান থেকে এখানে যে আবার এখান থেকে এখানে ফেরত আসে এবং প্রতিবার এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগছে তোমার প্রতিবারই সময় লাগে হচ্ছে ধরো 1 মিনিট করে সময় লাগে এবং পথটা কিন্তু একটু সার্কুলার না, পথটা হচ্ছে তোমার আয়তাকার। এখন বলো এই বস্তুটার গতিটা কি পর্যায়বৃত্ত গতি হবে? ইয়েস, হবে। আচ্ছা তুমি বলো কেন হবে? কারণ সময় সেম না। হ্যাঁ, সময় সেম। আর একটা তো ছিল নির্দিষ্ট সময়, একই পথে তো হইতেছে, একই পথে হচ্ছে। তোমার খেয়াল করো পথটা যে সার্কুলার হইতে হবে এমন কোনো তোমার শর্ত নাই, বুঝতে পারছো? এই বস্তুটা খেয়াল করো এখান থেকে এখানে যাচ্ছে, প্রতিবারই তো একই পথটাকে সে করতেছে, অনুসরণ করতেছে এবং সময়টা যদি সেম বজায় রাখে তাহলে তার গতিটাকেই তার পর্যায়বৃত্ত গতি বলতে হবে। তাহলে তোমার যদি একটা বস্তু এই যে র্যান্ডম পথেও চলে, এই একটা বস্তু ধরো এই র্যান্ডম পথে ঘোরাঘুরি করে, তাহলে প্রতিবারই যদি সেই পথ বরাবর সে ঘোরাঘুরি করে এবং এখান থেকে ঘুরে আবার এখানে আসতে যদি একই সময় নেয় তাহলে এই বস্তুটার গতিটাকে আমরা কি বলবো বলতো? পর্যায়বৃত্ত গতি বলবো। তাহলে এখানে তোমার পথটা ম্যান্ডেটরি না, কোন পথে ঘুরতেছে সেটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে একই পথে ঘুরতেছে কিনা, বুঝতেছো? এবং একই সময় বরাবর অতিক্রম করতেছে কিনা, বুঝতে পারছো? চিত্রগুলো একটু লিখে রাখতে পারো, কারণ এগুলো সমস্যা আছে। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস লিখি, গতি পুনরাবৃত্তি। এগুলো শীটে আসছে, নির্দিষ্ট সময়ে একই পথে গতির পুনরাবৃত্তি। আচ্ছা এবার আসো, আচ্ছা আমাকে কেউ একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আচ্ছা আমরা পর্যায়বৃত্ত গতির মধ্যেই আছি এখনো।
ধরো এই একটা বস্তু, এই যে এইটা, এই যে এখান থেকে এখানে যায়, আবার এই বস্তুটা আবার এখান থেকে এখানে ব্যাক করে, এই বস্তুটার প্রতি কি পর্যাবৃত্ত গতি হবে? কি বললেন আবার? দেখো এখান থেকে এখানে যায়, আবার এখান থেকে এখানে ব্যাক করে। ধরো এখান থেকে এখানে যাইতে 1 মিনিট সময় লাগে, এখান থেকে এখানে ব্যাক করতে আবার 1 মিনিট সময় লাগে। বুঝতে পারছো? সময়টা এখান থেকে এখানে যেতে 1 মিনিট, এখান থেকে এখানে ব্যাক করতে কি 1 মিনিট, এবং প্রতিবারই একই সময় লাগতেছে। তাহলে বলো এই বস্তুটার প্রতি কি পর্যাবৃত্ত গতি হবে? পর্যাবৃত্ত গতি হবে। কারণ তোমার চিন্তা একই করো, পথে গতি পুনরাবৃত্তি হচ্ছে। তোমার বস্তুটা আলটিমেটলি এখান থেকে তো শুরু করছে। শর্ত কি ছিল? যেখান থেকে শুরু করবে ওইখানে সে আসা তো লাগবে। এখান থেকে শুরু করে এখানে আসছে। কিভাবে আসছে? গতির অর্ধেক সময় এক পথে গেছে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে আসছে। বুঝতে পারছো? কিন্তু পথটা সেম, প্রতিবারই সে সেম পথ অনুসরণ করছে, এবং সময়ও তো প্রতিবারই সেম লাগছে কিনা বলো? 2 মিনিট করে প্রতিবার লাগতেছে, তাই না? তাহলে এটা কি হবে বলো তো? পর্যায়বৃত্ত গতি। তাহলে এটা কি বলো তো? পর্যায়বৃত্ত গতি। এগুলো একটু লিখে রাখো। আচ্ছা, আরেকটা একটু বলি। ধরো একটা বস্তু এই যে এখান থেকে শুরু করছে, শুরু করে এখান থেকে এই দিকে গেছে বস্তুটা, যাইতে তোমার ধরো সময় লাগবে হচ্ছে 10 সেকেন্ড, আবার এখান থেকে শুরু করে এখানে ব্যাক করতে সময় লাগবে হচ্ছে, এই যে এখানে ব্যাক করতে সময় লাগবে হচ্ছে 10 সেকেন্ড। এই বস্তুটার গতি কি পর্যায়বৃত্ত গতি হবে? হ্যাঁ হবে না। কেন হবে না? দেখো প্রতিবারই ধরো একই সময় লাগতেছে। দেখো এখান থেকে শুরু করে সে আবার এখানে ব্যাক করতে কতটুকু সময় লাগতেছে? 10 সেকেন্ড 10 সেকেন্ড লাগতেছে না 20 সেকেন্ড? এখান থেকে সে শুরু করছে, শুরু করে এখানে ব্যাক করতে কতটুকু সময় লাগছে? দেখো এখান থেকে এখানে যেতে 10 সেকেন্ড লাগছে, আবার এখান থেকে এখানে ব্যাক করতে কত লাগছে? 10 সেকেন্ড না? টোটাল কত সেকেন্ড সময় লাগছে? 20 সেকেন্ড। আর প্রতিবারই ধরো 20 সেকেন্ড, যতবারই সে এখান থেকে এদিকে গেছে আবার ব্যাক করছে, প্রতিবারই ধরো 20 সেকেন্ড লাগতেছে। 100 বার সে এখান থেকে এখানে যে আবার এখানে ব্যাক করতে 100 বার করছে, প্রতিবারই 20 সেকেন্ড, এবং প্রতিবারই সে একই পথ অনুসরণ করছে না? তাহলে এটা কোন গতির উদাহরণ হবে বলো তো? পর্যায়বৃত্ত গতির উদাহরণ। এটা কি বলো তো? পর্যায়বৃত্ত। বুঝতেছো? আচ্ছা, এইটার পাশে একটু লিখে রাখা হচ্ছে স্পন্দন গতি, আর এটার পাশে লিখে রাখো স্পন্দন গতি, আবার প্লাস অ্যাসেন্সি। দেখি এই চিন্তার পাশে লিখবো। হ্যাঁ, এটার পিছনে এটা তো পর্যাবৃত্ত গতি, এই ব্যাপারে তো সন্দেহ নেই আছে। এইটা স্পন্দন গতিও হবে, আবার অ্যাসেন্সিয়াল মোশনও হবে, মানে সিম্পল হারমোনিক মোশনও হবে। কিভাবে হবে আমরা এগুলো তো সংজ্ঞা পড়ি না, আপাতত জাস্ট লিখে রাখো তাহলেই হবে। বুঝছো? এটা ভিডিও চলতেছে, দেখো তো একটু। হ্যাঁ চলতেছে। আচ্ছা, এটা তাহলে বুঝতেছি। এবার আমাদের পর্যাবৃত্ত গতি পড়া শেষ, পর্যাবৃত্ত নয় এমন গতি পড়া শেষ। এবার করবো হচ্ছে আমরা স্পন্দন গতি। দেখো স্পন্দন গতি কি? তোমার একটা বস্তু কণা যদি দেখো, আচ্ছা একটা শর্ত এখানে খেয়াল করো, স্পন্দন গতি হইতে হইলে তাকে আগে অবশ্যই পর্যাবৃত্ত গতি হইতে হবে না? ইয়েস। বুঝতেছো? স্পন্দন গতি হওয়ার শর্ত কি? তাকে অবশ্যই পর্যাবৃত্ত গতি হইতে হবে। তাহলে একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু যদি দেখো তার টোটাল যে পর্যায়কালটা মানে কি দাও বলো তো? এখান থেকে শুরু করে সে আবার এখানে ব্যাক করতে যে সময়টা লাগে সেটাই পর্যায়কাল না? এখান থেকে শুরু করে এখানে যাবে আবার এখানে টোটাল ব্যাক করতে যে সময়টা লাগে, যে পয়েন্ট থেকে শুরু করছে ওই পয়েন্টে আবার ফেরত আসতে যে টাইমটা লাগতেছে তাই কি পর্যায়কাল। ধরো পর্যায়কালটা আসছে হচ্ছে 10 সেকেন্ড। কতটুকু আসছে? 10 সেকেন্ড। একটা বস্তুর জন্য পর্যায়কালটা হচ্ছে 10 সেকেন্ড। এবং ধরো বস্তুটা এই পথে না ঘুরে ঘুরতেছে হচ্ছে এইরকম একটা পথ, সার্কুলার পথে ধরো ঘুরতেছে। বস্তুটা এখান থেকে শুরু করে এখানে আসছে। এই বস্তুর ক্ষেত্রে পর্যায়কাল কত? 10 সেকেন্ড আমরা ধরলাম। এখন দেখো তোমার
তোমার স্পন্দন গতি হবে হচ্ছে এরকম গতি, ধরো এই যে এই বস্তু যেটা আছে সেটা তার পর্যায়কালের অর্ধেক সময় মানে 5 সেকেন্ড এই দিকে যাবে, ঠিক আছে, এদিকে যাইতে কত সেকেন্ড টাইম নিচ্ছে বলো তো? 5 সেকেন্ড। তাহলে এইটুকু অর্ধেক দূরত্ব, দেখ পুরো দূরত্ব কভার করতে যদি 10 সেকেন্ড লাগে তাহলে অর্ধেক দূরত্ব কভার করতে 5 সেকেন্ড লাগবে না? এবং খেয়াল করো বাকি যে 5 সেকেন্ড থাকবে, 5 সেকেন্ড তো শেষ, বাকি 5 সেকেন্ডে সে এই দিকে না যেয়ে সে যদি বিপরীত দিকে আবার এই পয়েন্টেই ব্যাক করে, মানে একই পথে বিপরীত দিকে যদি ব্যাক করে তাহলে তার গতিকে বলবো হচ্ছে আমরা স্পন্দন গতি। তখন এই যে পরেরটা থাকবে, বুঝতে পারছো কি বললাম? তাহলে এটার সংজ্ঞা কি হতে পারে? একটা পর্যায়বৃত্ত বস্তু গতি সম্পন্ন বস্তু কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে ফেরত আসে তাহলে তার গতিকে আমরা কি বলবো? স্পন্দন গতি। বুঝতে পারছো এটা? আমি দেখি দাঁড়া সংজ্ঞাটা লিখে আছে কিনা। সেখানে সংজ্ঞাটা লিখে নেই, তোমরা একটু সংজ্ঞাটা লিখে রাখো। আমি বলতেছি এ কি বুঝছো যে একটা স্পন্দন গতি হওয়ার জন্য আগে প্রথম শর্তটা কি ছিল? পর্যায়বৃত্ত গতি। তাহলে একটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় এক পথে, দেখো অর্ধেক সময় 5 সেকেন্ডে দিকে গেছে, বাকি 5 সেকেন্ড সে ব্যাক করতে ইউজ করবে। পর্যায়কালের অর্ধেক সময় এক পথে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফেরত আসে তাহলে তার গতিকে বলবো কি আমরা? স্পন্দন গতি। বুঝতে পারছো? দেখি সংজ্ঞাটা লিখো যে একটি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু কণা যদি লিখলাম যদি পর্যায়কালের অর্ধেক সময় একটি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে ফেরত আসে। তুমি কোথায় লিখতে পারছো? যদি বস্তু কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, এটা লিখছো, এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। একই পথে তার বিপরীত দিকে ফেরত আসে। দেখছো? তাহলে ওই বস্তুর গতিকে বলবো হচ্ছে স্পন্দন গতি। বুঝতে পারছো এগুলো? এই বুঝবো আমি। এবার আসো আমরা দেখো, আচ্ছা স্পন্দন গতির উদাহরণ কেউ বলতে পারবা? দোলনা, হ্যাঁ দোলনা হতে পারে, আর হার্ট সরল দোলক, যে এরকম করে হ্যাঁ হার্টবিটের গতি স্পন্দন গতি। কারণ চিন্তা করো হার্টবিট যেটা হয়, হার্টবিট কিন্তু একটা ধরো ইসের সাপেক্ষে হয়, একবার তোমার এই হৃৎপিণ্ডটা বড় হয় আবার কি হয় সংকুচিত হয়, মানে অর্ধেক সময় উপরের দিকে উঠতেছে বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফেরত আসতেছে। বুঝতেছো? আবার তোমার পেন্ডুলামের গতি, এই যে ঘড়ির মধ্যে থাকে না পেন্ডুলাম, বুঝতে পারছো? লিখে রাখো এগুলো, লিখে রাখো এগুলো যে সরল দোলকের গতি। পেন্ডুলাম মানে কি? ওই যে সরল দোলকের গতি আর কি। তারপরে তোমার হার্টবিট লিখে রাখো, স্পন্দন। হ্যাঁ হৃদস্পন্দন আর কি। তারপরে আরেকটা কি জানি কি কোনটা বললাম? হ্যাঁ দোলনার গতি লিখে রাখো। এটা কোনো বাদ্যযন্ত্র হতে পারে না, যেমন গিটার লেখে। হ্যাঁ গিটারের ওই String, স্ট্রিংগুলো আর কি। না ভাই এটা তো রিদমিকলি হয় না। হ্যাঁ আমি তো বাজে রিদমিকলি হয় না তো, মানে এক বেশি যায় আবার কম যায়। একটা এটা আসলে আমরা কোনো কিছুই আসলে তোমার ওইরকম না যে ফুল মেনে চলে এরকম না। এটা তো রেজিস্ট্যান্স গুলো আমাদেরকে করতে হবে, এটা লিখে রাখতে পারো।
তুমি কি সুন্দর উদাহরণ দিছিলে। ইটারের স্ট্রিং এর বারো রাখি ভুল করে উদাহরণ দিচ্ছে ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং কিন্তু হয়। আচ্ছা এরপরে চলো সরল সঞ্চিত স্পন্দন গতি বা অ্যাসেচেন সিম্পল হারমোনিক মোশন। আমি পুরো চ্যাপ্টারে সিম্পল হারমোনিক মোশন অথবা সরল সঞ্চিত স্পন্দন গতি এটা খুব একটা বলবো না, অলওয়েজ কি বলবো বলতো অ্যাসেচেন বলবো। অ্যাসেচেন বললেই তোমরা একটু বুঝে নিবা যে আমি বলতেছি হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতি। বুঝতেছো? আচ্ছা বলো তো সরল সঞ্চিত স্পন্দন গতি হওয়ার জন্য দেখো সরল সঞ্চিত স্পন্দন গতি হওয়ার জন্য আগে তোমার কোন গতি হইতে হবে বলো তো? স্পন্দন গতি হইতে হবে। এবং স্পন্দন গতি হওয়ার জন্য আগে তোমার কোন গতি হইতে হবে? পর্যায়বৃত্ত গতি হইতে হবে। তার মানে তোমার সরল সঞ্চিত স্পন্দন গতি হওয়ার প্রথম শর্তই হচ্ছে তোমাকে এটা পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি দুইটাই হইতে হবে। স্পন্দন গতি। হ্যাঁ, দুইটা গতি মেইনটেইন করতে মেইন কথা তোমার যদি স্পন্দন গতি হয় তাহলেই হবে। স্পন্দন গতি হওয়া মানে কি এটা তো অলরেডি পর্যায়বৃত্ত গতি হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমরা বলবো সংখ্যাটা একটু লিখে রাখো, যেন আমি বুঝাচ্ছি। লিখো যেসব স্পন্দন গতি সম্পন্ন বস্তু কণা হুকের সূত্র মেনে চলে। এই সংখ্যাটা শীটে আছে, সেটা লিখে রাখো। যেসব স্পন্দন গতি সম্পন্ন বস্তু কণা হুকের সূত্র মেনে চলে তাদের হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতি বলে। বুঝতে পারছো? এবার আসো তোমার সরল সঞ্চিত স্পন্দন গতি, এই গতিটা অবশ্যই তোমার সরল পথে হইতে হবে। দেখো ধরো এই একটা বস্তু কোনা স্পন্দন গতি মানে কি বলতো? বস্তুটা এই যে এখান থেকে শুরু করছে, যে বস্তুটা এখান থেকে শুরু করছে পর্যায়ে গেল, অর্ধেক সময় একদিকে গেছে, বাকি অর্ধেক সময় একই পথে যদি তার বিপরীত দিকে ফেরত আসে তাকেই আমরা কি বলতেছি? স্পন্দন গতি বলতেছি না? তো এবার আসো এটা যদি স্পন্দন গতি হয়, এবার তোমার স্পন্দন গতিটা যদি আবার হুকের সূত্রটাও মেনে চলে তাহলে তাকে আমরা কি বলবো বলতো? সরল সঞ্চিত স্পন্দন গতি। এবার তো হুকের সূত্রটা কি? হুকের সূত্রটা ছিল F সমানুপাতিক মাইনাস অফ y। F সমানুপাতিক কি বলতো? মাইনাস অফ y। তো এইটা একটু আমি একটু বোঝানোর ট্রাই করি। চলো এগুলো দরকার নাই, একটু ভালোভাবে বুঝো। ধরো এই একটা বস্তু এই যে এই পথে অর্ধেক পর্যায়ে গেলে অর্ধেক সময় এদিকে যায়, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে ফেরত আসে। তাহলে এটা স্পন্দন গতি হইলো কিনা বলো? তো এটার যে মিডল পয়েন্টটা আছে, এই মিডল পয়েন্টটাকে বলা হচ্ছে সাম্যাবস্থান। কি বলা হয় বলো তো? সাম্যাবস্থান। তো হুকের সূত্রটা ছিল তুমি যদি সাম্যাবস্থান থেকে দেখো y মানে কি এখানে বোঝাচ্ছে হচ্ছে সাম্যাবস্থান থেকে দূরত্ব। y মানে কি এখানে সাম্যাবস্থান থেকে দূরত্ব। বুঝছো এটা? y মানে কি সাম্যাবস্থান থেকে দূরত্ব। তার মানে তুমি এখন আসো কোথায় বলতো? সাম্যাবস্থান। তার মানে এখন তোমার সাম্যাবস্থান থেকে দূরত্ব কত হবে? বুঝিনি। y মানে কি ছিল? সাম্যাবস্থান থেকে দূরত্ব। এখন যদি তুমি সাম্যাবস্থানেই থাকো তাহলে তোমার সাম্যাবস্থান থেকে দূরত্ব কত হবে? 0। তাহলে হুক কি বলছিলেন যে সাম্যাবস্থান থেকে দূরত্বটা যত বাড়বে, মানে এই যে ধরো y টা যত বাড়তেছে তোমার ফোর্সটাও কি তত বাড়বে। সাম্যাবস্থান থেকে দূরত্ব যত বেশি বাড়বে তার ক্ষেত্রে ফোর্সও কি তত বাড়বে। মাইনাস। হ্যাঁ মাইনাস এটা কেন এটা বলতেছি? এটা হচ্ছে কি না বলো? সাম্যাবস্থান থেকে দূরত্ব যত বাড়বে ফোর্সও কি তত বাড়বে। ওই যে আমরা স্প্রিং এর ক্ষেত্রে পড়ছিলাম মনে আছে যে তুমি একটা স্প্রিং ধরো সাম্যাবস্থানে আছে, হ্যাঁ, এখন তোমরা কি কখনো তোমরা যে রাবার নিয়ে একটু টানতে পারো, শুরুর দিকে টানা কিন্তু ইজি। তো তুমি রাবারটা যত বেশি টানবা টানা কি হবে? তত কঠিন হবে। বুঝতেছো? তাহলে সাম্যাবস্থান থেকে তুমি এটাকে যত বেশি দূরে নিবা তোমার এইটা কি টানাটা কি তত বেশি কষ্ট হচ্ছে না? তার মানে কি ফোর্সও কি তত বাড়তি দেওয়া লাগতেছে কিনা বলো? তাহলে সাম্যাবস্থান থেকে দূরত্ব যত বাড়তেছে ফোর্সটা কি তত বেশি দেওয়া লাগতেছে। আজকেই বাসে যে ট্রাই করবে একটা রাবার ব্যান্ড নিয়ে যাবে, রাবার ব্যান্ডটাকে একটু টানা ট্রাই করবে, টানলে দেখবে সাম্যাবস্থান রাবার ব্যান্ড বেশি ভালো। আমার আবার আন্টি একটা খোপা নিয়ে ট্রাই করতে পারবে। আর বাংলা ট্রাই করতে হবে। রাবার ব্যান্ড। তো কি করবা? রাবারটা প্রথমে দেখো টানা দেখবা যে প্রথমে ইজি হচ্ছে, যত বেশি টানবা টানা কি তত কঠিন হচ্ছে।
তার মানে প্রথমে তো এটা সাম্যাবস্থানে ছিল, তুমি সাম্যাবস্থান থেকে যত বেশি দূরে নিচ্ছ তোমার ফোর্সটা কি তত বেশি দেওয়া লাগতেছে, বুঝতেছো? এবার আসো তোমার এই ক্ষেত্রে তো এটা তোমার ফোর্সের বেশি দেওয়া লাগতেছে, তুমি যখন এটার মধ্যে টানবা এই যে স্প্রিং এর মধ্যে একটা ফোর্সের জমা হয়, স্প্রিং এর মধ্যে একটা ফোর্স জমা হয়। দেখো তুমি যখন একটা স্প্রিংকে টেনে ছেড়ে দাও, স্প্রিংটা আবার সাথে সাথে নিচের সাম্যাবস্থানের দিকে চলে আসে না? তুমি একটা রাবার নাও অথবা রাবার ব্যান্ড নাও, টানবার টেনে ছেড়ে দিলে কি সাথে সাথে আবার নিচের দিকে চলে আসে, মানে সাম্যাবস্থানে চলে আসে। তার মানে কি বোঝায়, তুমি যখন এটাকে এদিকে টানতেছো, এটাকে এদিকে টানতেছো, তখন এটার মধ্যে বিপরীত দিকে একটা ফোর্সের উদ্ভব হয়েছে কিনা বলো? বিপরীত দিকে একটা ফোর্স, পরবর্তীটা হ্যাঁ না, তুমি যখন টানতেছো, হ্যাঁ তুমি যখনই টানতেছো তখনই এটার মধ্যে একই সাথে তোমার ফোর্সের বিপরীত দিকে আরেকটা সেম ফোর্স উদ্ভব হচ্ছে, বুঝছো? তো তুমি যে ফোর্সটা দিচ্ছো, তুমি ধরো 10 নিউটন, প্রথমে কি 0 নিউটন, 1 নিউটন, 2 নিউটন, তুমি প্রথমে 0 নিউটন ফোর্স দিলা, 0 নিউটন ফোর্স, তারপর 0 নিউটন ফোর্স, প্রথমে 1 নিউটন ফোর্স দিলা, তো একটু টানলা, তারপর 2 নিউটন ফোর্স আরেকটু টানলা। তুমি যখন 1 নিউটন ফোর্স দিচ্ছ, বিপরীত তোমার ফোর্সটা কোন দিকে? এই দিকে, বিপরীত দিকে এটার মধ্যে আরেকটা ফোর্স জমা হচ্ছে, সেটাও কত? 1 নিউটন। তুমি যখন 2 নিউটন এইদিকে দিচ্ছ, বিপরীত দিকে এদিকে আরেকটা 2 নিউটন ফোর্স জমা হচ্ছে। তুমি যখন 3 নিউটন এদিকে দিচ্ছ, বিপরীত দিকে 3 নিউটন ফোর্স জমা হচ্ছে। আচ্ছা ভাই, অনেক সময় স্প্রিং যখন টাইনা ছেড়ে দেই ওটা সংকুচিত হয় না অনেক সময়, তো ওই সময় ওই ফোর্সটা কই যায়? আমি বলি ওইটা হচ্ছে তোমার স্প্রিং এর মধ্যে সমস্যা হচ্ছে, ওইটা বলে স্প্রিং এর পার্মানেন্ট ডিফর্মেশন। ওইটা তাহলে আমি যে ইয়াটা দিছি ফোর্সটা, ওই ফোর্সটা কই গেল? ওটা তো ওটা জমা হওয়ার কথা না এটার ভিতরে, ফোর্সটা চেঞ্জ হয় আর কি, মানে তো ওই তোমার যে ফোর্সটা দিছো, ওই ফোর্স দিয়ে তখন হয় কি এটা পুরো পার্মানেন্ট ডিফর্মেশনই করে দিতেছো, তুমি বুঝতে পারছো? তুমি যখন ফোর্সটা দিতেছো এটা যদি তুমি ছিঁড়ে ফেলো, বুঝতে পারছো? এটা ধরো ছিঁড়ে গেছে, তুমি যখন ফোর্স দাও এটা অনেক বেশি হওয়ার জন্য এটার মধ্যে ডিফর্মেশন হয়ে যায়, তখন তোমার ফোর্সটা ওই ডিফর্মেশনের কাজে করে, বুঝতে পারছো? তো তুমি যখন এখন চিন্তা করো, তুমি যদি এদিকে 5 নিউটন ফোর্স দাও, তাহলে বিপরীত দিকে কত নিউটন ফোর্স জমা হচ্ছে? 5 নিউটন। এবং তুমি এদিকে যত বেশি ফোর্স দিতেছো, মানে সাম্যাবস্থান থেকে যত দূরে সরাচ্ছ, তোমার ফোর্স কি তত বেশি দেওয়া লাগতেছে, এবং ফোর্সটা কি বিপরীত দিকে ঠিক তত বেশি পরিমাণ ফোর্স জমা হচ্ছে না? এটা কি বুঝছো কাহিনীটা? তুমি সাম্যাবস্থা একটা স্প্রিংকে সাম্যাবস্থান থেকে যত দূরে নিচ্ছ, তোমার ফোর্সটা কি তত বেশি দেওয়া লাগতেছে, তার মানে স্প্রিং এর মধ্যে ফোর্সটা কি তত বেশি জমা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপার এই ফোর্সটা কোন দিকে হচ্ছে? বিপরীত দিকে হচ্ছে কিনা বলো? এটা কি বুঝছো? তাহলে এইবার আসি, তুমি এই যে এইটা সাম্যাবস্থান থেকে ধরো এই দিকে যাচ্ছে, বুঝতে পারছো? তো সাম্যাবস্থান থেকে যদি এই দিকে যায়, তাহলে সাম্যাবস্থান থেকে দূরত্ব যত বাড়তেছে এটার মধ্যে ফোর্সও কি তত বেশি জমা হচ্ছে, এবং ফোর্সের ডিরেকশনটাও কি হবে বলো তো? উল্টা ডিরেকশনে হবে না? ধরো এই বস্তুটা ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো? বিপরীত ডিরেকশনে হবে কিনা বলো? এটা কি বুঝছো? এবং তোমার তাহলে y এর ডিরেকশনটা কোন দিকে? y এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে, ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? ফোর্সের ডিরেকশনটা এইদিকে কিনা বলো? তাহলে y আর f দুইটার ডিরেকশনটা বিপরীত দিকে কিনা বলো? এই জন্য এখানে এই মাইনাসটা আসছে, এর সমানুপাতিক কি -y, বুঝতেছো? এবং সমানুপাতিক কেন হয়েছে? তুমি সাম্যাবস্থান থেকে সরণ যত বেশি হচ্ছে, তোমার এটার মধ্যে ফোর্সটাও কি তত বেশি জমা হচ্ছে, তার মানে f সমানুপাতিক কি y, মাইনাসটা কেন আসছে? কারণ y এর ডিরেকশন একটা, ফোর্সের ডিরেকশন হচ্ছে আরেকটা। এটা কি বুঝছো সবাই? তো যেসব বস্তুগুলা এটা এই বুকের সূত্রগুলা মেনে চলতেছে, যেসব স্পন্দন গতি সম্পন্ন বস্তুগুলা, তাদেরকে আমরা কি বলতেছি বলতো? সরলশোধিত স্পন্দন গতি বা ECG। এটা কি বুঝছো সবাই? আমাকে কি এক্সপ্লেইন করতে পারবা কেন f সমানুপাতিক y, মাইনাসটা কেন আসছে, এরা কেন f সমানুপাতিক y হচ্ছে? কেউ কি পারবা? কারণ তো চেষ্টা করতে হবে। মানে সাম্যাবস্থা থেকে কোনো একটা বস্তুকে যদি আমি হচ্ছে এদিকে টানি, হ্যাঁ। তাহলে এটা বিপরীত দিকে একটা শক্তি উৎপন্ন হয়, শক্তি না, মানে ফোর্স। ফোর্স উৎপন্ন হয়। তো এই জন্য তুমি হ্যাঁ সমানুপাতিক মাইনাস, মানে f আর y ডিরেকশনটা নেগেটিভ আর উল্টা হওয়ার কারণে মাইনাসটা আসছে। আর সমানুপাতিক y কেন আসছে? কারণ তুমি এদিক সাম্যাবস্থান থেকে যত দূরে সরাবা, তোমার ফোর্সটা তত বেশি জমা হবে, তুমি তত বেশি ফোর্স দিবে, এবং বিপরীত দিকেও ঠিক তত বেশি ফোর্স জমা হবে, বুঝতে পারছো? এবং এই ফোর্সটাকে বলা হচ্ছে প্রত্যয়নী বল। কি বলে? প্রত্যয়নী বল। পঞ্চম চ্যাপ্টারে এগুলো পড়াইছিল। আচ্ছা যাই হোক, ওগুলা মনে না থাকলেও চলবে, সমস্যা নেই। এই কি বুঝছো সবাই?
আচ্ছা তাহলে আমাকে এবার বলো যে কয়েকটা জিনিস আমরা এখান থেকে দেখবো, চলো কয়টা বাজে? আচ্ছা, ঠিক আছে। ধরো এটা হচ্ছে তোমার সাম্যাবস্থান, তার মানে এখানে y ইকুয়াল কত বলো তো 0। আচ্ছা এই পজিশনটা কি সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব না? সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্বটাকে আমরা কি বলি বলো তো? বিস্তার পজিশন বলি, বুঝতে পারছো? তাহলে এটা y ইকুয়াল কি বিস্তারকে আমরা a দিয়ে প্রকাশ করি, বুঝতে পারছো? তুমি এটাকে এভাবে একটা সরল দোলক চিন্তা করতে পারো। এই যে সরল দোলকটা ম্যাক্সিমাম এই দিকে কতটুকু যেতে পারে? এতটুকু দূরত্ব যেতে পারে, এটাকে আমরা কি বলি a বলি না? তো এই যে এখান থেকে ধর সরল দোলকটা এখানে গেছে, তার মানে a দূরত্ব সে অতিক্রম করছে। আচ্ছা এখানে ফোর্সটা কত বলো তো? 0, কারণ f সমানুপাত কি মাইনাস অফ y, তো y যেহেতু 0 ফোর্সটা কত হবে 0। এখানে ফোর্সটা কি হবে বলো তো? ম্যাক্সিমাম। ফোর্সটা ম্যাক্সিমাম কি না বলো, বুঝতে পারছো? আচ্ছা এখানে যদি ফোর্সটা ম্যাক্সিমাম হয়, এখানে আমাকে একটা কোশ্চেনের আনসার দাও যে এখানে তাহলে বলো যে ত্বরণটা কত? ত্বরণটা ম্যাক্সিমাম ত্বরণটা এখানে ম্যাক্সিমাম হবে, বুঝতে পারছো? ত্বরণটা আচ্ছা বলুন ভাই। আচ্ছা এখানে তো ফোর্স ছিল, হ্যাঁ। এটা কিন্তু বুঝছো? Yes. এখানে তো ফোর্স ম্যাক্সিমাম হবে কারণ সাম্যাবস্থান থেকে ত্বরণটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম। আচ্ছা এখানে ফোর্স যদি ম্যাক্সিমাম হয় ত্বরণটাও ম্যাক্সিমাম হবে, Yes. বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ভাই একটা কথা, এখানে না ত্বরণটা 0 হয়ে যাবে কোথায়? এখানে শেষ পজিশনে আইসা। না, তুমি চিন্তা করো ফোর্স যদি ম্যাক্সিমাম হয় ত্বরণটাও তো ম্যাক্সিমাম, f সমান কি হবে না? ওইটা ঠিক আছে ভাই, বাট ত্বরণ তো একটা গতি না, তুমি আমাকে ওইখানে এসে তো থাইমা গেছে তুমি না। আমাকে অ্যানসার দাও, ফোর্স যদি ম্যাক্সিমাম হয় ত্বরণটা ম্যাক্সিমাম হবে কি না? তুমি তুমি যেটা চিন্তা করতে পারতেছ না ওইটাই আমি চিন্তা করাবো, সমস্যা নাই। আপাতত এই লজিকে তো বোঝা যাচ্ছে ত্বরণটা ম্যাক্সিমাম হবে। তুমি যে আচ্ছা বলি তুমি যে লজিকটা চাচ্ছ ওই লজিকটাও দিব। আচ্ছা দাঁড়াও, এখন চিন্তা করো একটা সরল দোলক এটা, তো এটা যদি এই পজিশনে যায় কখন আবার ব্যাক করবে? যখন এখানে যে ব্যাক ভেলোসিটিটা 0 হয়ে যাবে না? কি হয় সাম্যাবস্থানে ভেলোসিটি 0 হয় কিনা বলো? Yes. এটা এখানে যে এভাবে যায়, যে থেমে যায়, থেমে গিয়ে আবার এদিকে আসে, এখানে এসে আবার থেমে যায়, আবার এদিকে যায়, তাই না? তাহলে এই যে বিস্তার অবস্থানে ভেলোসিটিটা কত? 0 কিনা বলো? তো একটা জিনিস মনে রাখবা যে এইখানে ভেলোসিটিটা থাকে হচ্ছে ম্যাক্সিমাম, বুঝতে পারছো? এখানে ভেলোসিটি কি বলো তো? ম্যাক্সিমাম। আচ্ছা এখানে যদি ভেলোসিটি 0 হয় তাহলে এখানে গতিশক্তি কত হবে? 0। গতিশক্তি কে সমান কি ছিল? হাফ mv² কিনা বলো? এখানে যদি গতিশক্তি এখানে যদি v ম্যাক্সিমাম হয়, এখানে তোমার e কে কত হবে? ম্যাক্সিমাম হবে। এটুকু কি বুঝছো? গতিশক্তি কি, যে v টা ম্যাক্সিমাম, তার মানে e কে টাও ম্যাক্সিমাম হয়ে যাবে। আচ্ছা এবার বলো এখানে যদি গতিশক্তি ম্যাক্সিমাম হয়, বিভব শক্তি গতিশক্তি 0 হয়, বিভব শক্তি কত? Maximum. বিভব শক্তি ম্যাক্সিমাম। মনে রাখবা যেখানে গতিশক্তি 0 ওখানে বিভব শক্তি কি হয়? Maximum. ম্যাক্সিমাম। আচ্ছা এখানে গতিশক্তি যদি ম্যাক্সিমাম হয় এখানে বিভব শক্তি Zero. কত হবে? বিভব শক্তি 0, বুঝতে পারছো? আচ্ছা এখানে যদি ফোর্স 0 হয় ত্বরণটা কত হবে? 0 হবে কিনা বলো? বুঝতে পারছো এটা? ফোর্স 0 হলে ত্বরণ, আমি আবার একটু রিক্যাপ করি। এখানে সরণ কত? 0, আর এখানে সরণ কত? ম্যাক্সিমাম a। এখানে ফোর্স কত ছিল? 0, কারণ f সমানুপাতিক y, তো মাইনাস y, তো y টা যদি 0 হয় ফোর্সটা কত হবে? 0। তো f সমানুপাতিক মাইনাস y, এখানে যদি ত্বরণটা ম্যাক্সিমাম হয় ফোর্সটা এখানে কি ম্যাক্সিমাম হবে কিনা বলো? এবং এখানে খেয়াল করো ফোর্স 0 হলে ত্বরণ কত? 0। এখানে ফোর্স ম্যাক্সিমাম হলে ত্বরণটাও কি ম্যাক্সিমাম। আর এখানে কিনারে কি ভেলোসিটি 0 হবে, ভেলোসিটি 0, আর এখানে ভেলোসিটি কি হয়? ম্যাক্সিমাম, বুঝতে পারছো? এবার আসো এখানে e কেটা কত? 0, কারণ v 0 হলে e কেও 0, এখানে v যদি ম্যাক্সিমাম হয় e কেও কি হবে? ম্যাক্সিমাম। আর এখানে e কে যদি 0 হয় ep মানে বিভব শক্তিটা কি হবে? ম্যাক্সিমাম। আর এখানে যদি গতিশক্তিটা ম্যাক্সিমাম হয় বিভব শক্তিটা কত হবে? 0 হবে। সবাই কি বুঝছো এগুলা? তো আচ্ছা এইখানে যে যে ইনফরমেশনগুলো আছে এই সব ইনফরমেশন এই পজিশনের জন্য খাটবে না? ইয়েস। কারণ এইটাও বিস্তার পজিশন, এটাও এটাও কি বিস্তার পজিশন, বুঝতে পারছো? এটা বিস্তার পজিশন, এটা বিস্তার। এগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, যে তোমাকে বলে দিবে যে এই পজিশনে বিস্তার পজিশনে গতিশক্তি কত, বিস্তার পজিশনে কোনটি ম্যাক্সিমাম, তো তোমাকে এগুলা দেখাইতে হবে, বুঝতে পারছো? এবার আসলে তুমি যে কোশ্চেনটা করলে এখানে
যে কি বলছিলাম যে ত্বরণটা কিভাবে ম্যাক্সিমাম হচ্ছে, তাই না? আচ্ছা, ত্বরণের সূত্রটা কি? কি কিনা বলো? আচ্ছা, এখানে খেয়াল করো, এই ত্বরণটা ম্যাক্সিমাম কখন হবে আমাকে কেউ একটু বলতে পারবা? সময় ছিল হলে এই বিয়োগফলটা যখন ম্যাক্সিমাম হবে তখন তোমার এই ত্বরণটা ম্যাক্সিমাম হবে না? বুঝতে পারছো? আচ্ছা, ধরো তোমার টাকা থেকে শাফিউলের টাকা বিয়োগ দিচ্ছি, হ্যাঁ, তখন কখন এই টাকার পার্থক্যটা ম্যাক্সিমাম হবে? যখন একজনের টাকা জিরো হয়ে যাবে তখন টাকার পার্থক্যটা ম্যাক্সিমাম হবে না? ধরো তোমার কাছে 100 টাকা, আমার টাকা ম্যাক্সিমাম হলে, হ্যাঁ, আমার টাকা বেশি হলে, না, পার্থক্যটা আমরা ম্যাক্সিমাম করতে যাচ্ছি। পার্থক্য ম্যাক্সিমাম কখন হয়? একজনেরটা জিরো, একজনেরটা জিরো হয়ে গেলে ম্যাক্সিমাম হয়ে যাবে। ধরো তোমার কাছে 10 টাকা আছে, ওর কাছে 5 টাকা আছে, তাহলে কি পার্থক্যটা ম্যাক্সিমাম হয়েছে? কিন্তু ভাই আমারটা যদি তাহলে জিরো হয়ে যায় তাহলে 0 - 5 -5 হয়ে গেল, তাহলে তো ওটা অনেক কম হয়ে গেল। মডুলাস দিয়ে দাও, তাহলে কি হয়ে গেল? বুঝতে পারছো? তাহলে আচ্ছা, বিস্তার তার মানে এখানে ত্বরণটা যদি ম্যাক্সিমাম হইতে হয় ভি আর ইউ যে কোনো একটা জিরো হওয়া লাগবে তুমি, এবং এখানে ভিটা কি, এখানে খেয়াল করো ভিটা হচ্ছে জিরো না, এবং ইউটা কি এখানে ম্যাক্সিমাম ছিল। বুঝতে পারছো? এখানে টি, তার মানে এটা খেয়াল করো মাইনাস ভি বাই টি কিনা বলো। তাহলে এই পজিশনে এটা ম্যাক্সিমাম হচ্ছে। এবং খেয়াল করো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, মাইনাস আসছে কিনা বলো। ত্বরণের ডিরেকশন যা ফোর্সের ডিরেকশন কি তার বিপরীত দিকে ছিল, তার মানে ত্বরণের ডিরেকশনও তার বিপরীত দিকে, ভেলোসিটি ত্বরণের ডিরেকশনও তার বিপরীত দিকে হবে না? দেখো ওয়াই ডিরেকশন যা ছিল ফোর্সের ডিরেকশন তার বিপরীত দিকে, ফোর্সের ডিরেকশন যেদিকে আবার ত্বরণের ডিরেকশনও এদিকে, তাহলে সরণের ডিরেকশন এটা, ত্বরণের ডিরেকশন এটা, তাহলে ত্বরণের একটা নেগেটিভ আসবে কিনা বলো। তাহলে কি বুঝতে পারছো? বুঝছো এগুলো? সময়টা নাকি মিনিট পর করে দিতে। হ্যাঁ, সময়টা নিয়ে আমাকে না করো, সময়টা সমস্যা নেই। ভাই আমি কিছু পর করে দেব কোচিং এ। বুঝতে পারছো এগুলো? জিনিসটা তো খুব ইন্টারেস্টিং। কি একটা জিনিস বলবো বলে ভুলে গেলাম সাথে সাথে। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন বলে দিব। ঠিক আছে, আপনি তাহলে এই পর্যন্তই থাক। আর তোমরা এটা একটু রিভাইজ দিয়ে আসবে সুন্দর করে। হ্যাঁ, কালকে রবিবারে কি? রবিবারে আসবে। কালকে 7টায় পড়ায়। ভাইয়ের